আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এটা সম্পর্কে কথা বলবো। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য আমাদের 2024-25 ব্যাচেও এই সাবজেক্টটা আছে। আমরা সুতরাং এটার ব্যাপারে কথা বলবো। আমাদের লয়ারদের প্র্যাকটিক্যাল লাইফেও এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার প্রশ্ন হলো, সম্পত্তি কাকে বলে, সম্পত্তি হস্তান্তর কাকে বলে, সম্পত্তি কত প্রকার, সম্পত্তি প্রকারভেদ শ্রেণীবিভাগ উল্লেখ করো, সকল প্রকার সম্পত্তি কি হস্তান্তরযোগ্য আলোচনা করো, অথবা কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়। এই জিনিসটা আমরা এই প্রশ্নটা আলাপ করবো। তাহলে সম্পত্তি হস্তান্তর দুভাগে হতে পারে। একটা হলো কি পক্ষগণের ইচ্ছামূলক কার্য করা, দুই হলো আদালতের মাধ্যমে আইন দ্বারা। একজন জীবিত ব্যক্তি কর্তৃক অন্য জীবিত ব্যক্তির বরাবর সম্পত্তি হস্তান্তর করাকে পক্ষগণের ইচ্ছামূলক কার্য দ্বারা সম্পত্তি হস্তান্তর করে। অন্যদিকে কোনো ব্যক্তি দেউলিয়া হলে আদালত কর্তৃক উক্ত ব্যক্তির সম্পত্তি হস্তান্তর করাকে আদালত দ্বারা সম্পত্তি হস্তান্তর বলে। সম্পত্তি কাকে বলে? সম্পত্তি হস্তান্তর আইন সম্পত্তির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে এই আইনের বলে সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছিল উক্ত এই আইনের বিলে সম্পত্তির সংজ্ঞা উক্ত সম্পত্তি সংজ্ঞায় বলা হয়েছিল, অন্যের বিপরীতে কোনো বস্তু উপর এক বা একাধিক ব্যক্তির অধিকার হলো মালিকানা, আর যে বস্তুর উপর এই মালিকানা প্রতিষ্ঠিত হয় তাকে সম্পত্তি বলে। উপরোক্ত সংজ্ঞাটি বর্তমান সম্পত্তি হস্তান্তর আইনে স্থান পায়নি। সম্পত্তি হস্তান্তর কাকে বলে? হোয়াট ইজ মিন বাই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট? এটা হলো 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 5 ধারা অনুযায়ী একজন জীবিত ব্যক্তি বর্তমান ও ভবিষ্যৎ কোনো সম্পত্তি এক বা একাধিক জীবিত ব্যক্তিকে বা নিজেকে এক বা একাধিক জীবিত ব্যক্তিকে প্রদান করলে তাকে সম্পত্তি হস্তান্তর বলে। সম্পত্তি হস্তান্তর ক্ষেত্রে যিনি হস্তান্তর করবেন এবং যার বরাবর হস্তান্তর করবেন উভয় পক্ষকে জীবিত থাকতে হবে। সম্পত্তি হস্তান্তর অবিলম্বে কার্যকর করা হতে পারে, আবার বিলম্ব কার্যকর করা। সম্পত্তি হস্তান্তর দুই ধরনের হয়ে থাকে, দুইভাবে হতে থাকে। একটা হলো পক্ষগণের ইচ্ছামূলক কার্য দ্বারা, মানে একজন জীবিত ব্যক্তি কর্তৃক অন্য জীবিত ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করাকে পক্ষগণের ইচ্ছামূলক দ্বারা সম্পত্তি হস্তান্তর বলে। যেমন বিক্রয়, বিক্রয় সেল, 2 নম্বরে বিনিময় এক্সচেঞ্জ, 3 নম্বরে ইজারা লিজ, 4 নম্বরে রেহেন মর্গেজ, 5 নম্বরে দান গিফট। এই 5টা হয়ে সম্পত্তি হস্তান্তর করতে পারে। তারপর 2 হলো আদালতের মাধ্যমে বা আইন দ্বারা। দেউলিয়া, কোনো ব্যক্তি দেউলিয়া বলে, এটা সিভিল আইন। আদালত কর্তৃক উক্ত ব্যক্তির সম্পত্তি হস্তান্তর করাকে আদালত দ্বারা সম্পত্তি হস্তান্তর বলে। যেমন আদালত কর্তৃক ক্রোধ। নাম্বার 2 হলো সম্পত্তি কত প্রকার ও সম্পত্তির প্রকার বা শ্রেণীবিভাগ। 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইন সম্পত্তি কোনো প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন পর্যালোচনায় সম্পত্তির নিয়ন্ত্রণ নিম্নরূপ প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উল্লেখ করা হয়। এক হলো স্থাবর সম্পত্তি, যে সম্পত্তি নড়াচড়া করা যায় না, ইমুভেবল, যেটা আর কি ইমুভেবল অ্যাসেট। যে সময় নড়াচড়া করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না, তাকে স্থাবর সম্পত্তি বলে। যেমন দালান কোঠা, জমি। তারপর হলো তবে হস্তান্তর সম্পত্তি, স্থাবর সম্পত্তি বলতে বৃক্ষ, বাড়ন্ত ফসল, ঘাস জমিতে আছে, তাকে বোঝাবে না। অস্থাবর সম্পত্তি মুভেবল অ্যাসেট। অস্থাবর সম্পত্তি হলো কোনো সংজ্ঞায় আলোচ্য আইনে আলোচ্য আইনে নেই, সুতরাং বলা যায় যে সকল সম্পত্তি স্থাবর সেগুলি ব্যতীত অন্য সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি, তাকে অস্থাবর সম্পত্তি বলে। যেমন টাকা পয়সা, স্বর্ণ, আসবাবপত্র ইত্যাদি। সরকারি সম্পত্তি। নাম্বার 3 সরকারি, যে সম্পত্তি মালিক দেশের সকল জনগণ তাকে সরকারি সম্পত্তি বলে। নাম্বার 4 বেসরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তিকে বেসরকারি সম্পত্তি বলে। নাম্বার 5 সার্লিক সম্পত্তি। যে সম্পত্তি সার্লিক ঋণ আছে তাকে সার্লিক সম্পত্তি বলে। যেমন দালান কোঠা, জমি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র। নাম্বার 6 অসার্লিক সম্পত্তি। যে সম্পত্তি সার্লিক রূপ নেই তাকে অসার্লিক সম্পত্তি বলে। যেমন বুদ্ধিভিত্তিক সম্পত্তি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সম্পত্তি, সকল প্রকার সম্পত্তি হস্তান্তরযোগ্য। ক্যান অল কাইন্ডস অফ প্রপার্টি বি ট্রান্সফার্ড? এটা প্রশ্নবোধক চিহ্ন। অথবা কোন সম্পত্তি হস্তান্তর করা যায়?
বা কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না। যে সকল সম্পত্তি হস্তান্তর করা যায় 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 6 ধারা অনুযায়ী এই আইন অথবা অন্য কোনো আইনে নিষেধ না থাকলে সকল সম্পত্তি হস্তান্তর করা যায়। যেগুলো সম্পত্তি হস্তান্তর করা যায় না 1820 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 6 ধারা অনুযায়ী নির্মের দলিল সম্পত্তি নির্মের সম্পত্তি হস্তান্তর করা যায়। কী কী? যেমন রেহেন 6 প্রকার। সরল রেহেন, সম্পত্তির সকল হস্তান্তর না করে রেহেনের টাকা ব্যক্তিগতভাবে পরিশোধের দায়িত্ব গ্রহণ করলে তাকে সাধারণ রেহেন বলে, সিম্পল মর্টগেজ। এখানে শর্ত থাকে চুক্তি মোতাবেক ঋণ গ্রহীতা টাকা পরিশোধ করতে না পারলে ঋণদাতা উক্ত সম্পত্তি বিক্রয় করে তার প্রাপ্য টাকা গ্রহণ করতে পারবে। নাম্বার 2, সত্ত্বাধীন বিক্রয়ের মাধ্যমে রেহেন। যদি কোনো সম্পত্তি এই সত্ত্বে বিক্রয় করা হয় যে নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ না করলে বিক্রয় চূড়ান্ত হবে, অথবা অর্থাৎ নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করলে বিক্রয় বাতিল বলে। পরিশোধ না করলে এটা হলো পরিশোধ না করলে বিক্রয় চূড়ান্ত বলে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় টাকা পরিশোধ করলে বিক্রয় বাতিল হবে। তাহলে তাকে শর্তহীন বিক্রয়ের মাধ্যমে রেহেন বলে। শর্তহীন বিক্রয় এটা হলো মানে মর্টগেজ বাই সেল। আসলে খাই খালাসি রেহেন, যে রেহেনের দাতা সম্পত্তির সকল গ্রহীতাকে প্রদান করে এবং টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখবে তাকে খাই খালাসি রেহেন বলে। 4 নম্বর হলো ইংলিশ রেহেন। দাতা নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা মানে মর্টগেজের টাকা পরিশোধ অঙ্গীকার করে সম্পত্তি গ্রহীতার নিকট হস্তান্তর করবে। শর্ত থাকবে বিভিন্ন তারিখে টাকা পরিশোধ করলে গ্রহীতা দাতাকে সম্পত্তি ফিরিয়ে দিবে। এটি হলো ইংলিশ রেহেন। নাম্বার 5, দলিল জমা দেওয়ার রেহেন। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম শহর বা সরকারি গ্যাজেট দ্বারা নির্ধারিত অন্য কোনো শহরে কোনো ব্যক্তি যখন মহাজন বা তার প্রতিনিধির উপর জামানত সৃষ্টির জন্য দলিল জমা দেওয়া তাকে দলিল জমা দেওয়ার রেহেন বা মর্টগেজ বলে। আর সংজ্ঞাহীন রেহেন। যে রেহেনের উপরোক্ত কোনো রেহেন অন্তর্ভুক্ত হয় না, অনুভক্তি যে 4টা রেহেন আমরা বললাম 5টা, এর মধ্যে কোনোটাতে যদি কোনো অন্তর্ভুক্ত না হয় মানে ফেলানো না যায় তাহলে তাকে সংজ্ঞাহীন রেহেন বলে। দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিধান। একজন দাতা তার অস্থাবর সম্পত্তি একজন জীবিত ব্যক্তির নিকট হস্তান্তর করতে পারে। সম্পত্তি যদি স্থাবর হয় তাহলে 123 ধারা অনুযায়ী দাতা কর্তৃক সম্পাদিত এবং কমপক্ষে 2 জন সাক্ষী কর্তৃক প্রত্যায়িত রেজিস্ট্রিকৃত হতে হবে। আর সম্পত্তি যদি অস্থাবর হয় তাহলে দলিল দখল অপরের মাধ্যমে দান কার্য সম্পন্ন করা যায়। সুতরাং আমরা সম্পত্তি হস্তান্তরের 4টা পাশ আলাপ করলাম। এগুলো সম্পত্তি কাকে বলে, সম্পত্তি কত প্রকার, সম্পত্তি প্রকারভেদ এবং সম্পত্তি হস্তান্তর কাকে বলে, সম্পত্তি প্রকারভেদ, তারপর হলো সকল সম্পত্তি হস্তান্তরযোগ্য আর কী কী সম্পত্তি হস্তান্তরযোগ্য এগুলো সম্পর্কে আলাপ করলাম। LLB ফাইনাল স্টোরের জন্য এই ভিডিও লিঙ্কটা করা হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া করবে এবং আমাদের সেকেন্ড ইয়ারের জন্য এই লিঙ্কটা প্রপার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট থেকে লিঙ্ক করা হলো। আশা করি সবাই ফলো করবেন। আমরা ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই জন্য দোয়া করবেন। বন্যা করে এলাকা ফ্লাড ইফেক্টেড পিপলদের জন্য দোয়া করবেন যাতে তারা সহজে কাটিয়ে উঠতে পারে এবং সহজবান ব্যক্তিদের সাথে পাশে দাঁড়াবেন। পাশাপাশি HSC পরীক্ষার্থীরাও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।